আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মাত্র 3টা পর্ব নিয়ে। 3টা পর্বে অনেক ডিটেলস পড়তে হয়েছে আমাদের। এরপরে আমরা আর বাকি পর্বগুলোর নাম সম্পর্কে শুনবো, পর্ব জানবো। এই চতুর্থ পর্ব নাম হলো নেমাটোডা। কি নাম? নেমাটোডা। নেমাটোডা কেন বলা হয়? এদের নেমা শব্দের মধ্যে আমরা পাবো কি? এটার অর্থ হলো সুতা। নেমাটোডা, নেমা আর টোডা দিয়ে তৈরি, নেমা অর্থ সুতা। এদের আগের নাম ছিল নেমা হেলমিনথেস, এটা খেয়াল রাখতে হবে। এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী বা বহিঃপরজীবী হতে পারে, আর কি দেহে নানা রকম ক্ষতি সাধন করে থাকে। এই জন্য দেখো এই ছবিটা কত রাগান্বিত ভাবে বসে আছে লোকটি, কৃমিটি, কেঁচোটি। তাহলে আমরা কি পড়লাম? নেমাটোডার নামটা আসলো কোথা থেকে? নেমা, সুতা, দেখতে সুতার মতো, তাই নামটা চলে আসছে এভাবে। এবার আমরা সাধারণ বৈশিষ্ট্য দেখি। নাম্বার 1, নাম্বার 2 আর এদিকে নাম্বার 4, এইগুলো আমাদের খেয়াল বেশি করে রাখতে হবে। নাম্বার 1-এ আছে এদের দেহ নলাকার, এদের দেহ নলাকার এবং পুরু প্রাচীরযুক্ত, পুরু ত্বক দ্বারা আবৃত। দেহ নলাকার, পুরু ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত। তোমার প্লাটিহেলমিনথেস পর্বে পৌষ্টিক নালী তোমার ছিল গহ্বরের মতো, এখানে পৌষ্টিক নালীটা সম্পূর্ণ। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, কিন্তু এখনো সেই পর্যন্ত উন্নত হতে পারে নাই, এ দুটো অনুপস্থিত থাকে। সাধারণত একলিঙ্গ, এই একটা বিষয় খেয়াল রাখতে হবে। প্লাটিহেলমিনথেস কোনটা যে ছেলে কোনটা যে মেয়ে আলাদা করা যেত না, কিন্তু নেমাটোডা কোনটা ছেলে কোনটা মেয়ে আলাদা করা যায়। সাধারণত যেগুলো তোমার লম্বায় ছোট হয় সেগুলো তোমার হলো নেমাটোডার ছেলেগুলো, পুরুষগুলো। আর যেগুলো লম্বায় বড় হয় সেগুলো সাধারণত নারী, স্ত্রীলিঙ্গ। দেহ গহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলম নেই। সিলম কথাটা চলে আসছে। সিলম কথাটার দিকে জাস্ট একটা জিনিস মনে রাখো, সিলম, সুইলম, কোয়েলম, সোয়েলম এরকম না, সিলম ওয়ার্ডটা বলতে হবে, সি দিয়ে বলতে হবে। সিলম কথাটার অর্থ কি? গহ্বর। প্রকৃত সিলম নাই বলতে কি বলা হচ্ছে? যাদের প্রকৃত সিলম থাকে তাদের তোমার পেরিটোনিয়াম থাকে। জাস্ট এই ওয়ার্ডটা মনে রাখো, পেরিটোনিয়াম। প্রকৃত সিলম মানে পেরিটোনিয়াম থাকবে, প্রকৃত সিলম নাই মানে পেরিটোনিয়াম থাকবে না। জাস্ট এইটুকু জেনে রাখলেই হবে। আমরা এবার সামনে দেখি কি কি বৈশিষ্ট্য আছে। সামনে আমরা পাবো হলো অ্যানেলিডা। নেমাটোডার মধ্যে আমরা কি পড়লাম? নেমাটোডা জাস্ট নেমা, সুতা, এইটুকু পড়লেই এনাফ। আর কি একলিঙ্গ হয়, এই দুটোই বৈশিষ্ট্য পড়লে আমাদের এনাফ। অ্যানেলিডা, অ্যানেলিডা অ্যানুলাস ওয়ার্ডটা থেকে চলে আসছে। অ্যানুলাস শব্দের অর্থ হলো আংটি, আংটি। এরকম কিছু একটা ডায়মন্ড বা পাথর বসায় দাও, আংটির মতো দেখতে। আংটির কথা কেন বলা হচ্ছে? এই অ্যানেলিডা গুলো, যদি অ্যানেলিডা তোমরা দেখে থাকো, দেখছো অনেকেই, অ্যানেলিডা গুলো তোমার অনেকগুলো ছোট ছোট আংটির মতো সেগমেন্ট দিয়ে তৈরি। এই একটা আংটি, এই একটা আংটি, এই একটা আংটি, এই একটা আংটি পরস্পরের সাথে লেগে থাকে। এই আংটিগুলো দিয়ে তাদের দেহটা তৈরি। এই জন্য তোমার নামটা চলে আসছে অ্যানুলাস, অ্যানেলিডা। অ্যানেলিডা, অ্যানুলাস শব্দের অর্থ হল আংটি। পর্বের বহু প্রাণী স্বেচ্ছাতে পরিবেশে বসবাস করে, মাটিতে বসবাস করে। এবার সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য কি কি? অ্যানেলিডা, প্রথম কথা কি বললাম আমরা? রিং বা তোমার অনেকগুলো আংটির মতো থাকবে। অনেকগুলো আংটি মানে অনেকগুলো খণ্ড, অনেকগুলো খণ্ড মানে খণ্ডায়িত বলা হচ্ছে। এদের দেহ খণ্ডায়িত এবং নলাকার, এরকম আংটি থাকবে এবং তোমার নলাকার। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে, এই জিনিসটা আমার খুব ভালো করে মনে রাখতে হবে। এখানকার মূল কথা হলো তোমার নেফ্রিডিয়ায়। অ্যানেলিডা আর নেমাটোডা আলাদা করা যায় কিসের মাধ্যমে? নেফ্রিডিয়া থাকে কি থাকে না, তোমার আংটির মতো দেখতে কি দেখতে না,
এই দুটোর মাধ্যমে আমরা নেফ্রিডিয়া নেমাটোডা আলাদা করতে পারি। নেফ্রিডিয়া নামক একটা রেচন অঙ্গ থাকে। আর কি, প্রতিটি খণ্ডে সিটা থাকে, যেটা জোকে থাকে না। এই সিটা হলো তোমার এক ধরনের পায়ের মতো অঙ্গ, এদের চলনে সাহায্য করে থাকে। সিটা থাকে, সিটা চলাচলে সাহায্য করে থাকে। আমাদের জাস্ট এইটুকু জেনে রাখতে হবে, মুখস্থ কি করতে হবে। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। অ্যানিলিডার কি থাকে? নেফ্রিডিয়া। অ্যানিলিডা নেফ্রিডিয়া, অ্যানিলিডা নেফ্রিডিয়া চলনে সাহায্য করে থাকে কি? সিটা। চলন সিটা, চলন সিটা। নেফ্রিডিয়া খেয়াল রাখবা আর সিটা খেয়াল রাখবা। এবার আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্ব যখন আমরা পড়তেছি, খেয়াল করবা, মনে রাখবা কি, আমাদের তেলাপোকা বা মশা বা ঘাসফড়িং, চিংড়ি মাছ, এগুলো কথা মনে করবা। এগুলো দেখতে কেমন সেরকম কথা মনে করবা। এই যে যদি তেলাপোকার কথাই বলি, তেলাপোকা আর তুমি যদি চিংড়ি কথাই বলো, এদের পা গুলো দেখবা এরকম অনেকগুলো খণ্ডে ভাগ করা, সন্ধিতে ভাগ করা, অনেকগুলো জয়েন্ট থাকে। এই যে এতগুলো জয়েন্ট থাকে, এতগুলো সন্ধি থাকে, সন্ধি মানে হলো আর্থ্রোপোডস, সন্ধিযুক্ত পা। আর্থ শব্দের অর্থ সন্ধি, পোডস শব্দের অর্থ পা। আর্থ্রোপোডা, সন্ধিযুক্ত পা। এই পর্বটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব, এটা খুব ভালো করে মনে রাখতে হবে এবং এটা তোমার প্রশ্নে প্রায় আসে। বৃহত্তম পর্ব। এবার কি, এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী বা বহিঃপরজীবী হিসেবে বাস করে থাকে, এটা আমরা পড়ে আসছি, এগুলো আমরা জানি। কি মনে রাখতে হবে? বৃহত্তম পর্ব। এবার আমরা এক একটা সাধারণ বৈশিষ্ট্য পড়ি। আর্থ্রোপোডা, সন্ধিযুক্ত পা, তার মানে সন্ধিযুক্ত পা থাকবে। এই সন্ধিগুলো দিয়ে আমরা সম্পূর্ণ দেহটাকে, এটা সম্পূর্ণ আর্থ্রোপোডার দেহকে তিনটা ভাগে ভাগ করে থাকে। সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়। এটা হলো মস্তক, মাথা, বক্ষ, বুক, উদর, পেট। এর ইংলিশ টার্মগুলো কি? মস্তক তোমার হলো হেড, থোরাক্স আর অ্যাবডোমেন। ইংলিশ নামগুলো এখন আপাতত না লাগলেই হচ্ছে। এই যে মাথা থাকে, এখানে বুক থাকে, আর এটা তোমার পেটের অংশ। মাথা, বুক, পেট, এই তিনটা রিজিয়নে ভাগ করা, তিনটা এলাকায় ভাগ করা সম্পূর্ণ দেহকে। সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে। তেলাপোকার মাথায় যেরকম অ্যান্টেনা থাকে, এর মাথায় তোমার অ্যান্টেনা থাকবে। এই যে অ্যান্টেনা, এই যে অ্যান্টেনা, মাথায় অ্যান্টেনা ও পুঞ্জাক্ষী থাকবে। চোখে ওদের চোখটা দেখতে অন্যরকম, কমপ্লেক্স আই, পুঞ্জাক্ষী থাকবে। আর কি, এদের নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এটা জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। ম্যালপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান। আমরা রেচন অঙ্গ আরেকটা পড়ে আসলাম, কি জানো? অ্যানিলিডার রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গ কি জানো ছিল? মনে করো, প্লাটিহেলমিনথেস শিখাকোষ, প্লাটিহেলমিনথেস শিখাকোষ, অ্যানিলিডা নেফ্রিডিয়া। আর্থ্রোপোডা মালপিজিয়ান নালিকা, আর্থ্রোপোডা মালপিজিয়ান নালিকা। বিজ্ঞানী মালফিগি এই নামটা দিয়েছিলেন, তাই তার নাম অনুসারে মালপিজিয়ান নালিকা। মালফিগি ইতালিয়ান বিজ্ঞানী। এদের দেহ রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। আমরা সিলম পড়ে আসছিলাম, খেয়াল আছে কিনা? সিলম মানে কি? গহ্বর। হিম মানে কি? রক্ত। হিম রক্ত, সিল মানে গহ্বর। তার মানে কি? এদের রক্তপূর্ণ গহ্বর থাকবে। আর্থ্রোপোডা কি থাকবে? রক্তপূর্ণ গহ্বর থাকবে। তাহলে আমরা আবার একবার রিক্যাপ করি। আর্থ্রোপোডায় কি থাকবে? আর্থ্রোপোডা, আর্থ্রোপোডস, সন্ধিযুক্ত পা, সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে। তিনটা অংশে দেহকে ভাগ করা যায়, মস্তক, বক্ষ, উদর। কি কি? মস্তক, বক্ষ, উদর।
আর আর কি পাবো, এদের গায়ে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী পাবো, আর এদের রেচর অঙ্গ পাবো ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা। তাহলে আমাকে আবার একটু বলো তো, কোন পর্বের প্রাণী জগতে কোন পর্বের প্রাণীতে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী পাওয়া যায়? আর্থ্রোপোডা, অবশ্যই আর্থ্রোপোডা। এই মশা মাকড় আমরা তেলাপোকাই বেশি দেখতে পারি, এদের সংখ্যা সবচেয়ে বেশি, অনেক অনেক বেশি। তাহলে এখানে আমরা আবার দেখি কি কি খেয়াল রাখতে হবে। বৃহত্তম প্রাণী আর কি, মস্তক বক্ষ উদর আর ম্যালপিজিয়ান নালিকা, এটা খেয়াল রাখতে হবে। আর হিমোসিল থাকে, এটা খেয়াল রাখতে হবে। এবার আমরা পড়ব মলাস্কা। মলাস্কা এটা দেখতে কিউট, আমরা এখানে দেখি মলাস্কা, যেহেতু আমরা শুনতেছি পড়তেছি, মলাস্কা দিয়ে আমরা কি বুঝবো? মলাস্কা দিয়ে আমরা একটা শামুকের কথা চিন্তা করবো, শামুক বা ঝিনুক। এই শামুকে আমরা কি পাবো? এই শামুকে আমরা বাইরে এরকম শক্ত স্তর পাবো। এই শক্ত স্তরটা তোমার হলো খোলস বলা হচ্ছে। খোলসের নিচে যেটা থাকে এটা নরম না? এটা অবশ্যই নরম, এবং এরা তোমার খুব স্লোলি আস্তে আস্তে সামনে মুভ করে। তার মানে কি, বাইরে শক্ত খোলস এবং ভিতরে নরম দেহ। এই নরম দেহ নামটা থেকে তোমার নামটা চলে আসছে মলাস্কা। মলাস্কাস শব্দটির অর্থ হলো নরম, বা তোমার নিজেদের সুবিধার্থে মনে রাখতে পারো বাইরে শক্ত খোলস ভিতরে নরম দেহ, বাইরে শক্ত খোলস ভিতরে নরম দেহ। এরা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম প্রাণী। তাহলে প্রথম সবচেয়ে বৃহত্তম প্রাণী কারা? আর্থ্রোপোডা। আমাদের এখানে এই দুইটাই মনে রাখতে হবে, এটা মনে রাখতে বেশি করে, দ্বিতীয় বৃহত্তম প্রাণী। এবার আমরা দেখি বৈশিষ্ট্য কি কি আছে। দেহ নরম, এই জন্য মোলাস্কার নাম চলে আসছে। শক্ত খোলস থাকে, শক্ত খোলস দ্বারা আবৃত। বানান ভুল করছে কেন এখানে, আয় হায়। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। এদের পা কেমন? পেশিবহুল। পেশিবহুল পায়ের মাধ্যমে এরা আস্তে আস্তে সামনে অগ্রসর হয়, সামনে আস্তে আস্তে আসতে থাকে, পেশিবহুল পা থাকে। আর কি, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। ফুসফুসও থাকতে পারে, জীবনের শুরুর পর্যায়ে ফুলকাও থাকতে পারে। ফুলকা ফুসফুসের মাধ্যমে শ্বসন কার্য চালায়। দেহ নরম, পেশিবহুল পা থাকে। তাহলে মলাস্কা পর্বে আমাদের কি মনে রাখতে হবে? মলাস্কা পর্বে আমাদের মনে রাখতে হবে পেশিবহুল পা, আর কি, আর হলো দেহ নরম দেহ। এই দুটো খেয়াল রাখতে হবে। এরপরে একাইনোডার্মাটা। একাইনোস আর ডার্মিস। আর ডার্মিস নামগুলো একটু দেখি। একাইনোডার্মাটা, একাইনোস শব্দের অর্থ হলো কাঁটাযুক্ত দেহ। আর তোমার হলো ডার্মা শব্দের অর্থ হলো ত্বক। এটা আমরা পড়ে আসছি, ত্বকটা পড়ে আসছে। আমরা আরেকটা কাঁটা পেয়েছিলাম, সেটা কি যেন? নিডারিয়া, নাইড কাঁটা। আর এখানে এদেরকেও কাঁটা বলা হচ্ছে। এদের কাঁটাযুক্ত দেহ মূলত বলা হয়ে থাকে। একাইনোস মানে কাঁটা, ডার্মা মানে ত্বক। এইভাবে একাইনোডার্মাটার নাম চলে আসছে। যেহেতু নামটা এরকম, তার মানে কি এদের দেহে প্রচুর কাঁটা থাকবে, কাঁটার অভাব নেই, প্রচুর কাঁটা থাকবে। আর এই পর্বটা পড়ার সময় তখন খেয়াল রাখবা, কিসের কথা মনে করবা? আমাদের প্রত্যেকটা পর্ব পড়ার ক্ষেত্রে এক একটা এক্সাম্পল মনে রাখতে হবে। এই পর্ব পড়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো স্টারফিশ এর কথা। স্টারফিশ কোথায় থাকে? সমুদ্রে। এদের অধিকাংশ প্রাণী সামুদ্রিক। স্টারফিশ কখনো তোমার দল বেঁধে ঘুরে বেড়ায় না, কখনো এরকম দেখো নাই কার্টুনে বা জিওগ্রাফি চ্যানেলে, কোথাও দেখো নাই। এরা একা একা থাকে, মুক্তজীবী। এরা অধিকাংশই মুক্তজীবী। তার মানে কি, এরা অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না নিজেদের বেঁচে থাকার ক্ষেত্রে। এরা সমুদ্রের মধ্যে নিজেরাই নিজের খাবার নিয়ে খাবার গ্রহণ করে আবার সেভাবে জীবনযাপন করে থাকে, মুক্তজীবী। পরজীবী কারা? পরজীবী হলো অন্যের দেহে গিয়ে ক্ষতি করে। মুক্তজীবী কারা? অন্য কাউকে ক্ষতি করে না, নিজের মধ্যে দেদারসে ফ্রিলি থাকে, ফ্রিডমলি থাকে। এবার একাইনোডার্মাটার বৈশিষ্ট্যগুলো। দেহ ত্বক কাঁটাযুক্ত, নাম্বার 1 পড়ে আসছিলাম আমরা। 5টি সমান ভাগে বিভক্ত।
5টি সমান ভাগে বিভক্ত, অর্থাৎ পঞ্চরীয় প্রতিসম। এই কথাটা আমাদের বুঝতে হবে। আমি মানুষ হিসেবে আমাকে যদি আমরা এইভাবে আমাকে যদি 2 ভাগ করা হয়, 2 ভাগ করার পর আমরা দেখব এক পাশে হাত একটা আর এক পাশে হাত একটা, হাত আছে, এই পাশে একটা চোখ, এই পাশে একটা চোখ, এই পাশে একটা পা, এই পাশে আর একটা পা। প্রত্যেক পাশেই আমরা একটা চোখ, একটা পা, একটা হাত পাচ্ছি বাহ্যিকভাবে। তার মানে কি, আমি নিজে দ্বিপার্শ্বীয় প্রতিসম, দুই পাশই সমান। প্রতিসম মানে কি, দেখতে সমান, প্রায় সমান, প্রতিসম। তাহলে এদের নামে যেহেতু বলা হচ্ছে পঞ্চরীয় প্রতিসম, তার মানে কি, আমরা এই স্টারফিশটাকে কেটে ফেলি, আমাদের পড়ার স্বার্থে কেটে ফেলি। একটা ভাগ করলাম, 2টা ভাগ করলাম, 3টা ভাগ করলাম, 4টা ভাগ করলাম, 5টা ভাগ করলাম। এই যে ভাগগুলো করলাম, এই প্রত্যেকটা ভাগেই আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো তোমার 2 পাশই সমান। তার মানে কি, আমরা এই স্টারফিশকে 5টা ভাগে ভাগ করতে পারছি, 5টা সমান ভাগে ভাগ করতে পারছি। এটাই তোমার এখানে বলা, দেহ 5টি সমান ভাগে বিভক্ত, অর্থাৎ পঞ্চরীয় প্রতিসম। তার মানে কি, দেহ 5টা সমান ভাগে বিভক্ত মানে পঞ্চরীয় প্রতিসম। প্রতিসমতা নিয়ে আমরা সামনে আরো আলোচনা করব, এই ক্লাসে না, পরের ক্লাস। পানি সংবহন তন্ত্র থাকে। এরা যেহেতু মুক্তজীবী, পরজীবী না, সমুদ্রে থাকে, পানির উপর দিয়ে এদের জীবনযাপন করতে হবে, পানি দিয়ে এদের সবকিছু চালাতে হবে। এই জন্য এরা পানি সংবহন তন্ত্র এদের দেহে পাওয়া যায়, নালীপদের সাহায্যে চলাচল করে থাকে। এদের তোমার ছোট ছোট নালীপদ থাকে, সেটার মাধ্যমে চলাচল করে থাকে। আর কি পাবো, পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় এবং পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। আমার ছবিতে যেহেতু এখানে দুটো চোখ মতো দেওয়া, বোঝা যাচ্ছে না তেমন একটা, কিন্তু এই স্টারফিশটা যখন আমরা দেখি, সাধারণত একটা পাশ হলো উপরের পাশ অঙ্কীয় নাকি পৃষ্ঠীয়। যেটা আমরা দেখি সাধারণত সেটা হলো পৃষ্ঠীয় পাশ, উল্টো করলে যে পাশটা আমরা দেখি সেটা হলো তোমার এই পাশ, অঙ্কীয় পাশ, অঙ্কীয় পৃষ্ঠীয়, ভেন্ট্রাল ডরসাল, 2টা পাশ দেখা যায়। এবং এদের মাথা আমরা নির্ণয় করতে পারি না, কোথাও আমরা মাথা দেখতে পারি নাই। তাহলে একানোডার্মাটা আমার মূল পড়া কি ছিল, একানোডার্মাটা একাইনোস, কাটা থাকবে, দেহ কাটাযুক্ত, পঞ্চরীয় প্রতিসম, আর কি পানি সংবহন তন্ত্র থাকবে, নালীপদের সাহায্যে চলাচল করে থাকবে। এই 3টা বৈশিষ্ট্য খেয়াল রাখতে হবে। মনে করবা কার কথা, স্টারফিশের কথা। স্টারফিশের কথা মনে করলে আমরা মনে রাখতে পারবো। এরপরে আমাদের যেই পড়াটা আছে সেটা হলো মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস। মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস কি আমরা জেনে আসছি। মেরুদণ্ডী মানে কি, এদের মেরুদণ্ড থাকবে, এই মেরুদণ্ডের কোন পার্ট থাকবে কোন পার্ট থাকবে না, বা শ্রেণীবিন্যাস কিভাবে করা হলো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা এই পর্বগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।